প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। বিশেষ করে নবম দশম শ্রেণী অর্থাৎ এসএসসি পরীক্ষার্থীদেরকে আজকে আমি তোমাদেরকে রসায়ন বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা জানো, ইতিপূর্বে আমি এই অধ্যায় থেকে আরেকটি ক্লাস নিয়েছি এবং সেখানে অনেকগুলো গাণিতিক সমস্যার সমাধান করেছি। তোমরা যারা ওই ক্লাসটি দেখতে পারোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওই লিঙ্ক থেকে ওই ক্লাসটি দেখে নিতে পারবে। আজকে আমি এই অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং গাণিতিক সমস্যা সমাধান করব। এই সমাধানগুলো ভালো করে বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই ক্লাসটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এরপর তোমাদেরকে খাতা কলম নিয়ে বসে যেতে হবে, যেন তোমরা এই গাণিতিক সমস্যাগুলো খাতায় নোট করে নিতে পারো। এবার গাণিতিক সমস্যার সমাধান করার আগে তোমরা আমাকে কিছু প্রশ্নের উত্তর দাও। ধরো, কোনো যৌগে অক্সিজেনের শতকরা পরিমাণ অক্সিজেন 88.89%। 88.89%। এটাকে তোমরা কি বলবে? ওই যৌগে অক্সিজেনের পরিমাণটাকে তোমরা কি বলবে? তোমরা কি বলতে পারবে এটাকে কি বলে? হ্যাঁ, এটাকে বলা হয় অক্সিজেনের শতকরা সংযুতি। কি বলা হয়? অক্সিজেনের শতকরা সংযুতি। এখন আমি তোমাদেরকে দুইটা সংকেত লিখে দেখাই। যেমন তোরা এখানে লিখলাম CH, এমন লিখলাম C6H6। তো এখানে আমি দুইটা সংকেত লিখেছি, একটা CH এবং আরেকটা C6H6। এই দুইটার মধ্যে দেখো শুধু সংখ্যার পরিবর্তন, মৌলগুলো কিন্তু একই আছে। এই যৌগেও যে মৌল আছে এই যৌগেও একই মৌল আছে, শুধু সংখ্যার পরিবর্তন। এখানে আছে কার্বন আর হাইড্রোজেন একটা, আর এখানে আছে কার্বন আর হাইড্রোজেন, কার্বন এখানে 6টা, হাইড্রোজেন এখানে 6টা। তাহলে একই যৌগের ক্ষেত্রে এরকম এখানে দুই ধরনের সংকেত আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের সংকেতকে কি বলে তোমরা কি বলতে পারবে? দেখো, এখানে শুধু কার্বন এবং হাইড্রোজেন যে মৌল আছে সেটাই বোঝাচ্ছে, আর এখানে কার্বন এবং হাইড্রোজেন এই দুইটা, কার্বন কয়টা আছে হাইড্রোজেন কয়টা আছে সেটাও বোঝাচ্ছে। তাহলে এই ধরনের সংকেত যেটা দ্বারা শুধুমাত্র কোন যৌগে মৌলের অনুপাত প্রকাশ করে সেটাকে বলা হয় স্থূল সংকেত। কি বলা হয়? স্থূল সংকেত। আর যে সংকেত দ্বারা কোন যৌগে মৌলের প্রকৃত সংখ্যা প্রকাশ করে সেটাকে বলা হয় আণবিক সংকেত। তাহলে আমরা এখানে তিনটি বিষয় জানলাম: শতকরা সংযুতি, স্থূল সংকেত এবং আণবিক সংকেত। আজকে আমি তোমাদের সামনে এই তিনটি বিষয় নিয়েই আলোচনা করব এবং এই তিনটি বিষয় দিয়ে গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে কি কি নিয়ে আমরা আলোচনা করব? শতকরা সংযুতি, শতকরা সংযুতি, স্থূল সংকেত এবং আণবিক সংকেত। এই বিষয়ে এই জিনিসগুলি কিভাবে বের করে, শতকরা সংযুতি কিভাবে বের করে, স্থূল সংকেত কিভাবে বের করে, আণবিক সংকেত কিভাবে বের করে, সেগুলো আজকে তোমাদেরকে আমি সমাধানের মাধ্যমে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। সেজন্য ভিডিওটি ধৈর্য ধারণ করে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তারা প্রথমে আছে শতকরা সংযুতি, সেটা নিয়ে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করি। যেমন যদি আমি বলি সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়াম ও ক্লোরিন এর
শতকরা সংযুতি নির্ণয় করো। শতকরা সংযুতি নির্ণয় করো। তাহলে শতকরা সংযুতি মানে কি? কোন যৌগে মৌলসমূহের শতকরা পরিমাণ, কোন যৌগে মৌলসমূহের শতকরা পরিমাণকেই শতকরা সংযুতি বলা হয়। তাহলে এখানে আছে সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়ামের শতকরা পরিমাণ কত এবং ক্লোরিনের শতকরা পরিমাণ কত সেটা আমি তোমাদেরকে প্রথমে বের করে দেখাবো। এখন এই সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়াম এবং ক্লোরিনের শতকরা সংযুতি বের করতে হলে তোমাদেরকে অবশ্যই সোডিয়াম এবং ক্লোরিন এই দুইটার আপেক্ষিক পারমাণবিক ভর জানতে হবে, পারমাণবিক ভর জানতে হবে। তাহলে আমরা জানি সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কত 23, আর ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন এই দুটো মিলে যে যৌগ সোডিয়াম ক্লোরাইড এর আপেক্ষিক আণবিক ভর কত সেটা আমাদেরকে বের করতে হবে। চলো এই কাজগুলো প্রথমে আমরা করে নিই। সোডিয়াম ক্লোরাইড এর আপেক্ষিক আণবিক ভর, আণবিক ভর সমান, তাহলে সোডিয়ামের 23, ক্লোরিনের 35.5। তাহলে এখানে যদি আমরা এটা যোগ করে দিই কত হবে? 5 আর 3 8, 3 আর 2 5.5। ঠিক আছে, এখন আমরা এগুলার শতকরা সংযুতি নির্ণয় করব। তোমরা ইচ্ছা করলে এগুলো ঐকিক নিয়মে করতে পারো, আমার ইচ্ছা করলে এক লাইনেও করতে পারো। যেমন ধরো আমি যদি ঐকিক নিয়মে করি তাহলে আমি লিখবো যে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এ সোডিয়াম এর পরিমাণ সমান 23। তাহলে 1 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এ সোডিয়ামের পরিমাণ 23/58.5। তাহলে আমাদের বলছে কি শতকরা, শতকরা মানে কত? তোমরা সবাই জানো শতকরার অঙ্ক তোমরা করেছো। শতকরা মানে কত? 100। তাহলে কি লিখবো? 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এ সোডিয়ামের পরিমাণ 23 × 100/58.5 এত পার্সেন্ট। এত কি পার্সেন্ট? তাহলে আমরা এখান থেকে এই সোডিয়ামের পরিমাণটা এখান থেকে বের করতে পারবো। তাহলে এখানে আমি ঐকিক নেবে 3 লাইনে করলাম। এখানে তোমরা ইচ্ছা করলে এটা এক লাইনেও করতে পারো। এক লাইনে কিভাবে করতে পারো সেটা আমি যখন এই ক্লোরিনের শতকরা পরিমাণ যখন বের করব তখন তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে এটা 3 লাইনে না করে কিভাবে এক লাইনেও করা যায়। তাহলে চলো আমরা এটা আগে গুণ করি। তাহলে 23 আর 100 গুণ করলে 2300 আর নিচে থাকলো 58.5 এত পার্সেন্ট। এখন যদি আমরা এটা ভাগ করে দিই তাহলে 2300 ভাগ 58.5, তাহলে আমাদের আসলো 39.316। 39.316
তাহলে আমরা লিখে দিলাম 32 এত পার্সেন্ট। ঠিক আছে, এখন আমরা বের করব সোডিয়াম ক্লোরাইডের ক্লোরিনের শতকরা সংযুতি, ক্লোরিনের শতকরা সংযুতি। সেটা আমি 3 লাইনে না করে 1 লাইনে করব। কিভাবে 1 লাইনে করা যায় সেটা আমি তোমাদের দেখাবো। তাহলে চলো তাহলে আমরা এখানে লিখব ক্লোরিন এর শতকরা সংযুতি সমান। তাহলে দেখো আমাদের নিচে সোডিয়াম ক্লোরাইডের আণবিক আপেক্ষিক আণবিক ভর যেটা বের হয়েছিল 58.5, সেটা আমরা লিখে দিব 58.5। আর যেহেতু আমরা ক্লোরিনের বের করব, ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5 ইনটু, আর শতকরা সংযুক্তির কারণে আমরা এখানে 100 লিখব এত পার্সেন্ট। তাহলে এখানে কিভাবে লিখলাম, নিচে আমরা কি লিখলাম, যে যৌগটার মৌলের শতকরা সংযুতি বের করতেছি সেই যৌগের আপেক্ষিক আণবিক ভর, আর উপরে কি লিখলাম, যে মৌলের শতকরা সংযুতি বের করতেছি সেই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। আর শতকরার কারণে আমরা এখানে আবার কি দিলাম 100 আর পার্সেন্ট দিলাম। এভাবে তোমরা সোডিয়ামের বেলায়ও 3 লাইনে অঙ্ক না করে এভাবে 1 লাইনে করতে পারো। তাহলে সেক্ষেত্রে কি হতো, এই 35.5 এর পরিবর্তে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর আমরা এখানে 23 ব্যবহার করতাম। কত ব্যবহার করতাম, 23। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 58.5 আর এখানে 35.5 আর 100 গুণ করলে তোমাদের কত আসবে 3550, 3550। এরপরে একটু মিলিয়ে দেখি 35.5 ইন্টু 100, তাহলে 3550। এখন আমরা এটাকে ভাগ করব। আমরা এটাকে যদি ভাগ করি তাহলে ভাগ করলে আমাদের আসে 60.68, 60.68%, 60.68%। তাহলে এটা কি ক্লোরিনের পরিমাণ। এখন অনুরূপভাবে তোমরা যে কোনো যৌগের শতকরা সংযুতি বের করতে পারবে, যে কোনো যৌগের শতকরা সংযুতি বের করতে পারবে। এখন তোমাদের এই সমস্যাটা হয়েছে কিনা, রেজাল্ট হয়েছে কিনা, অঙ্ক ঠিক আছে কিনা, এটা তোমরা কিভাবে বুঝবে? হ্যাঁ, এটা বোঝারও কিন্তু উপায় আছে। কি উপায় আছে? এই সাধারণ যৌগগুলার যেখানে কেলাস পানি বা অন্য কোনো যৌগ এরকম নাই, সেখানে এরকম সাধারণ যৌগের বেলায় শতকরা সংযুতি বের করলে এই শতকরা সংযুতিগুলো যোগ করলে সবসময় 100 হবে। সবসময় কত হবে, 100। তাহলে আমরা যদি এখন দেখো এখানে বেরিয়েছে 60.68, আর আগে সোডিয়ামের পরিমাণ আমাদের বেরিয়েছে কত, 39.32। এই 39.32% আর 60.68%, এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের 100 মিলে যাবে। তাহলে অনেক সময় পরীক্ষায় বা ক্লাসে স্যাররা লিখতে দিলে কনফিউশন থাকে যে আমার সমস্যাটা সমাধান হয়েছে কিনা। এই সমস্যার সমাধান হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবে, সেটা বুঝতে হলে তোমাদেরকে কি করতে হবে, যে রেজাল্টগুলো তুমি পেয়েছো শতকরা পরিমাণ
সেগুলা যোগ করে দিলে যদি 100 মিলে 100 যদি মিলে তাহলে বুঝবা কি অঙ্ক বা গাণিতিক সমস্যাগুলো ঠিক আছে। তোমার সমস্যার সমাধান হয়েছে কিনা, সঠিক আছে কিনা, এটা তুমি নিজেই বলতে পারবে, নিজেই বলতে পারবে। এরপরে চলো আমরা আরেকটা যৌগের শতকরা সংযুক্তি নির্ণয় করব। সেটা হচ্ছে তুতের শতকরা সংযুক্তি নির্ণয়। তাহলে তুতের সংকেত কি? তুতের শতকরা সংযুক্তি হচ্ছে, তুতের সংকেত হচ্ছে কপার সালফেট ইন্টু 5 অনু পানি। কপার সালফেটের সাথে 5 অনু পানি থাকলে এটাকে বলা হচ্ছে কি? তুতে। আমরা এখানে কি শিখব? কপারের শতকরা সংযুক্তি নির্ণয় করব, সালফারের শতকরা সংযুক্তি নির্ণয় করব, অক্সিজেনের শতকরা সংযুক্তি নির্ণয় করব, এবং এখানে যে কেলাস পানি আছে 5 অনু পানি, এই 5 অনু পানিরও শতকরা সংযুক্তি নির্ণয় করব। 5 অনু পানির শতকরা সংযুক্তি যদি তোমরা শিখতে পারো তাহলে তোমরা যে সকল যৌগে যৌগমূলক দেওয়া থাকে সেই যৌগমূলকগুলোর শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারবে। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি, যেমন এখানে আছে সালফেট, এই সালফেট একটা কি যৌগমূলক। তাহলে তুমি যদি এখানে 5 অনু পানির শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারো তাহলে পুরা সালফেটের শতকরা সংযুক্তি কিভাবে নির্ণয় করতে হবে সেটাও তুমি পারবে। যদি বলে যে কপার সালফেট যৌগমূলকের শতকরা সংযুক্তি নির্ণয় করা, তাহলে আমরা জানি এই কপার সালফেট যৌগে সালফেট হচ্ছে কি? যৌগমূলক। তাহলে আমরা সালফেটের যৌগমূলক কিভাবে নির্ণয় করব? তাহলে সেটা তুমি এই 5 অনু পানির শতকরা সংযুক্তি কিভাবে নির্ণয় করলাম সেটা থেকে তুমি বুঝতে পারবে যে এই সালফেটের শতকরা সংযুক্তি তুমি কিভাবে নির্ণয় করতে পারবে। চলো এবার আমরা কাজ শুরু করি। তাহলে আগের মতোই প্রথমে আমাদেরকে এই তুতের আপেক্ষিক আণবিক ভর বের করতে হবে। তুতের আপেক্ষিক আণবিক ভর কি করতে হবে? বের করতে হবে। তুতের আপেক্ষিক আণবিক ভর আমরা বের করব। তাহলে কপার সালফেট ইন্টু 5 অনু পানি এর আপেক্ষিক আণবিক ভর, এটা যদি তোমরা বের করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই এই কপার সালফার অক্সিজেন হাইড্রোজেন, কপার সালফার অক্সিজেন হাইড্রোজেন এগুলা কি জানতে হবে? পারমাণবিক ভর জানতে হবে, আপেক্ষিক পারমাণবিক ভর জানতে হবে। তাহলে দেখো কপারের আপেক্ষিক পারমাণবিক ভর এটা 63.5 প্লাস, এবার কি আছে সালফার, সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 32, কত? 32 প্লাস, এরপর এখানে কি আছে? অক্সিজেন, অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে তোমরা জানো সেটা কত? 16। এখন দেখো অক্সিজেন এখানে কয়টা আছে? অক্সিজেন এখানে আছে 4টা, আর 5টা পানির অণুতে আছে আরো 5টা, তাহলে 4টা আর 5টা মোট কয়টা হয়েছে? 4টা আর 5টা মিলে গেলে কয়টা? 9টা। তাহলে 9টা অক্সিজেনের ক্ষেত্রে আমরা একবারে লিখে দিতে পারি 9 into 16 প্লাস, এবার আঁকি বাকি থাকলো আমাদের হাইড্রোজেন। তাহলে একটা পানির অণুতে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। একটা পানির অণুতে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। তাহলে 5টা পানির অণুতে হাইড্রোজেন আছে কয়টা? 10টা। 5টা পানির অণুতে হাইড্রোজেন আছে কয়টা? 10টা। তাহলে আমরা জানি কি হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1। তাহলে 1 এর সাথে গুণ করব আমরা কি? 10টা হাইড্রোজেন, তাহলে 10 দ্বারা গুণ করব, তাহলে 1 into 10,
1 into 10 এবার আমরা এগুলো ক্যালকুলেশন করি তাহলে প্রথমে আমাদের 63.5 এটা থাকলো প্লাস 32 প্লাস 16 আর 9 যদি আমরা গুণ করি তাহলে কত হবে 6 আর 9 গুণ করলে 54 54 এর 4 আর হলো 5 9 আর 1 গুণ করলে 9 9 আর 5 যোগ করলে এত 144 এরপরে প্লাস এই 10 আর 1 গুণ করলে আমাদের 10 থাকলো এবার আমরা এগুলা প্লাস করে দেই এগুলা যদি আমরা প্লাস করে দেই তাহলে কি হবে প্রথমে হলো 63.5 প্লাস হচ্ছে 32 প্লাস হচ্ছে 144 প্লাস হচ্ছে 10 তাহলে আমাদের 249.5 ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি এই তুতের আপেক্ষিক পারমাণবিক আপেক্ষিক আণবিক ভর এবার আমরা এখান থেকে নির্ণয় করব কপার সালফার অক্সিজেন এবং এই কেলাস পানিরও শতকরা সংযুক্ত আমরা নির্ণয় করব তাহলে আমরা এখন কপার সালফার অক্সিজেন এবং এই কেলাস পানি অর্থাৎ 5 অণু পানি একসাথে এগুলার শতকরা সংযুতি নির্ণয় করব আমরা 3 লাইনে না করে এক লাইনে করব তাহলে প্রথমে হচ্ছে কপার তার কপার এর শতকরা সংযুতি তাহলে দেখো আমাদের মোট পরিমাণ কত বেরিয়েছে সেটা আমরা নিচে লিখে দিলাম আর কপারের আপেক্ষিক পারমাণবিক ভর ইনটু 100 এত পার্সেন্ট তাহলে আমাদের নিচে যা ছিল তা থাকলো আর উপরে এগুলো যদি আমরা গুণ করি 6350 এত পার্সেন্ট তাহলে এটাকে আমরা ভাগ করে দেই ভাগ করলে কত আসবে $25.45 এত পার্সেন্ট তাহলে এটা আসলে কিসের পরিমাণ কপারের শতকরা সংযোগ এবার আমরা বের করব সালফারের কাটা বের করব সালফারের শতকরা সংযোগ তাহলে আমরা যদি সালফারের শতকরা সংযুতি বের করতে চাই তাহলে সালফারের শতকরা সংযুতি দেখো এখানে সালফারের কত ছিল 32 তাহলে আমরা লিখে দিলাম 32 তাহলে নিচে যা ছিল তাই থাকলো আর উপরে এটা গুণ করলে 3200 এত পার্সেন্ট এরপর আমরা যদি এটা ভাগ করে দেই তাহলে দেখো ভাগ 12.825 তাহলে 12.83 এত পার্সেন্ট ঠিক আছে এবার
আমরা বের করব অক্সিজেনের পরিমাণ। কার পরিমাণ? অক্সিজেনের শতকরা সংযুতি। তোমরা এটা হিসাব করলে কিন্তু এখানে এই তুতের শতকরা সংযুতি কিন্তু 100 হবে না, 100 চাইতে বেশি হবে। কারণ কি? আমরা যখন অক্সিজেনের শতকরা সংযুতি হিসাব করব তখন দেখা যাবে এখানে অক্সিজেন 4টা, এখানে অক্সিজেন 5টা, 9টা অক্সিজেনের কথা আমরা হিসাব করব। আবার যখন আমরা এই কেলাস পানির শতকরা সংযুতি নির্ণয় করব তখন কিন্তু আবার এই এখানে 5 অণু পানি নিয়ে আমরা তখন কাজ করব। তাহলে এই হিসাবের ক্ষেত্রে দেখা যাবে যে অক্সিজেনের শতকরা সংযুতির বেলা অক্সিজেন একবার এই 5টা চলে আসছে, আবার পানির শতকরা সংযুতি যখন নির্ণয় করব তখন 5টা অক্সিজেন আবার এখানে আলাদা করে চলে গেছে। তাহলে অক্সিজেন কয়বার হয়ে গেল? 2বার হয়ে গেল। সেই জন্য এই তুতের আমরা যেটা রেজাল্ট বের করবো সেক্ষেত্রে কিন্তু শতকরা পরিমাণ কিন্তু তোমরা যদি সবগুলো যোগ করো তাহলে কিন্তু 100 মিলবে না। আগের সমস্যা যেটা দেখাইছি সেখানে কিন্তু আমি বলছি যে এই সাধারণ যৌগের বেলায় যোগ করলে শতকরার পরিমাণগুলো 100 মিলবে, কিন্তু এই সমস্ত যৌগের বেলায় কি 100 মিলবে না। তোমাদের যাতে কনফিউশন না হয় সেজন্য আমি 2 নিয়মেরই দেখাচ্ছি যে কোনটায় 100 মিলে আর কোনটায় 100 মিলে না, যাতে তোমাদের পরীক্ষার হলে কোনো সমস্যা না হয়। তাহলে দেখো আমরা এবার বের করব অক্সিজেনের শতকরা পরিমাণ। অক্সিজেন, তাহলে অক্সিজেনের কথা তোমরা দেখো কত হয়েছিল? অক্সিজেনের হয়েছিল 144 আর এখানে 144 আর 100 গুণ করলে 14400। তাহলে এটা যদি আমরা ভাগ করি 14400 ভাগ 249.5, তাহলে আমাদের আসছে 57.715। তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? 57.72 এত পার্সেন্ট। তাহলে এটা গেল আমাদের কিসের শতকরা সংযুতি? অক্সিজেনের শতকরা সংযুতি। কার শতকরা সংযুতি? অক্সিজেনের শতকরা সংযুতি। এবার আমরা বের করব কার? এই পানি। তাহলে এই কেলাস পানির শতকরা সংযুতি বের করতে হইলে তাহলে দেখো এই কেলাস পানিটুকুর আণবিক ভর কত হয় সেটাকে আমাদের লাগবে। কেলাস পানিটুকুর আণবিক ভর যদি আমরা বের করি তাহলে দেখো এখানে 5 অণু পানি, তাহলে 5 × H2O এর আপেক্ষিক আণবিক ভর, এখানে কিন্তু পারমাণবিক ভর হবে না, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর আর অণুর ক্ষেত্রে আণবিক ভর। তাহলে H2O পানি একটা কি পরমাণু না অণু? পানি হচ্ছে কি অণু, সেই জন্য আমি লিখলাম কি আণবিক ভর। তাহলে এখানে 5 আর হাইড্রোজেনের কত 1 × হাইড্রোজেন আছে 2টা আর অক্সিজেনের হচ্ছে কত 16, তাহলে 5 2 আর 1 গুণ করলে 2 + 16, তাহলে 5 × 16 আর 2 18, তাহলে কত 90। কত হলো 90। এবার আমরা বের করব কেলাস পানির শতকরা সংযুতি। তাহলে 5H2O এর শতকরা সংযুতি, তাহলে আমরা এই 144 এর পরিবর্তে আমাদের হবে কত 90 আর এখানে হবে কত 9000। ঠিক আছে, এটাকে আমরা ভাগ করে দেই। তাহলে ভাগ করলে কত হয় দেখি?
9000 ভাগ 249.5 36.07 36.07%। ঠিক আছে, তাহলে দেখো তোমরা আমরা এখানে কপার সালফার অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করলাম, পাশাপাশি আমরা কেলাস পানিরও শতকরা সংযুতি নির্ণয় করলাম। তাহলে এই কেলাস পানির শতকরা সংযুতি যেভাবে নির্ণয় করলাম, তোমরা ঠিক একইভাবে কোনো যৌগে যদি যৌগমূলক থাকে সেই যৌগমূলকের শতকরা সংযুতি নির্ণয় করবে। যেমন একটা যৌগের শতকরা সংযুতি, একটা যৌগের সালফেট আছে বা কার্বনেট আছে, তখন তুমি কি করবে, আমি যেরকম কেলাস পানির আণবিক বল বের করে নিলাম, তোমাকে প্রথমে সেখানে কি করতে হবে, ওই যৌগমূলকের কার্বনেট সালফেট যা থাকবে সেটার এরকম আপেক্ষিক আণবিক বল বের করে নিতে হবে, এরপর এইভাবে কাজ করতে হবে। তোমরা নিশ্চয়ই সেটা পারবে, কোনো সমস্যা নেই। এখন আমরা নির্ণয় করব স্থূল সংকেত এবং আণবিক সংকেত। স্থূল সংকেত এবং আণবিক সংকেত আমরা এখানে দুইটা নিয়মে কাজ করব। একটা হচ্ছে কোনো মৌলের পরিমাণ থেকে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করা যায়, আরেকটা হচ্ছে শতকরা সংযুক্তি থেকে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করা যায়। একইভাবে আমরা এখানে জানব যে যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে, বাষ্প ঘনত্ব থেকে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করা যায়। বাষ্প ঘনত্ব দেওয়া থাকলে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করা যায়। চলো এবার সেই সমস্যাগুলি আমরা সমাধান করি। যেমন ধরো একটা প্রশ্ন, এর আগে আমাদের জানতে হবে স্থূল সংকেত এবং আণবিক সংকেত। স্থূল সংকেত এবং আণবিক সংকেত কি? তাহলে আমি আগেই বলেছিলাম যে সংকেত দ্বারা কোন যৌগে মৌলসমূহের বা পরমাণু সমূহের সংখ্যার অনুপাত প্রকাশ করে, কি প্রকাশ করে, অনুপাত প্রকাশ করে, সেটাকে আমরা বলবো স্থূল সংকেত। আর যে সংকেত দ্বারা কোন যৌগে পরমাণু সমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ করে বা মৌলসমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ করে, সেটাকে বলবো আমরা আণবিক সংকেত। চলো কিছু উদাহরণের মাধ্যমে আমরা স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করি। তাহলে দেখো আমি এখানে লিখলাম স্থূল সংকেত, আর এখানে আমি লিখলাম আণবিক সংকেত। তাহলে প্রথমে আমি একটা যৌগের নাম লিখলাম, সেটা হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড, এই হাইড্রোজেন পারক্সাইড এর ক্ষেত্রে দেখো এর স্থূল সংকেত হচ্ছে HO আর আণবিক সংকেত হচ্ছে H2O2। H2O2। তাহলে দেখো এই HO দ্বারা শুধুমাত্র এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটার অনুপাত প্রকাশ করছে। এখানে হাইড্রোজেন আর অক্সিজেন যা আছে সেটাই বুঝাইছে। আর এখানে আণবিক সংকেতে হাইড্রোজেন পারক্সাইডে হাইড্রোজেন কয়টা আছে, অক্সিজেন কয়টা আছে, সেই প্রকৃত সংখ্যাটা কি হয়েছে, প্রকাশ করা হয়েছে। সেই প্রকৃত সংখ্যাটা প্রকাশ করা হয়েছে। এরপরে যদি লিখি আমি এসিটিলিন, এসিটিলিন, এসিটিলিনের তোমার স্থূল সংকেত হচ্ছে CH, আর এর আণবিক সংকেত হচ্ছে C2H2। তাহলে দেখো এই হচ্ছে স্থূল সংকেত এবং এই হচ্ছে কি আণবিক সংকেত। আবার যদি আমি লিখি
বেনজিন। তাহলে এটারও স্থূল সংকেত CH, কিন্তু আণবিক সংকেত হচ্ছে C6H6 C6H6। তাহলে এখানে দেখো তোমরা এই দুইটা যৌগের স্থূল সংকেত একই হয়েছে, কিন্তু আণবিক সংকেত কি ভিন্ন। স্থূল সংকেত একই, কিন্তু আণবিক সংকেত কি ভিন্ন। ঠিক আছে, তাহলে দেখো এর স্থূল সংকেত এবং আণবিক সংকেত। তাহলে তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে পার্থক্যটা কি। এবার আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। চলো এবার আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি। প্রথমে যে গাণিতিক সমস্যাটা আমি সমাধান করব সেটা হচ্ছে যদি কোনো যৌগে 3 গ্রাম কার্বন, 8 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তবে ওই যৌগটির আণবিক সংকেত নির্ণয় করে। আণবিক সংকেত নির্ণয় করে। এটা কি মৌলের পরিমাণ থেকে শতকরা সংযুক্তি থেকে কিভাবে বের করতে হয় সেটা আমি একটু পরে দেখাবো। তাহলে এটা হলো মৌলের পরিমাণ থেকে। তাহলে এখানে কার্বন আছে কত গ্রাম? 3 গ্রাম, আর অক্সিজেন আছে কত? 8 গ্রাম। এখন আমরা এই যৌগটার আণবিক সংকেত নির্ণয় করব। আর তোমাদেরকে বলে রাখি যে এই ধরনের আণবিক সংকেত তখনই নির্ণয় করা সম্ভব যখন যে সকল যৌগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই। স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই। এই যৌগে আমরা যেটা সংকেত বের করব সেটা স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই হবে। তাহলে দেখো এটা ছক আকারেও প্রকাশ করা যায়, অন্যভাবে অঙ্ক করা যায়। ছক আঁকাবো না, আমি তোমাদেরকে অন্য নিয়মে দেখাবো। দেখো আমাদের এই সমস্যাটা সমাধান করতে হলে আগে জানতে হবে কার্বন এবং অক্সিজেন এই দুইটার আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আমরা জানি কি কার্বনের পারমাণবিক ভর কত? 12, এবং অক্সিজেন এর পারমাণবিক ভর কত? 16। অক্সিজেনের পারমাণবিক ভর 16। তাহলে দেখো প্রথমে আমরা লিখব মৌল সমূহের পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। এদেরকে আমরা কি করব? কার্বনের পরিমাণকে কার্বনের পারমাণবিক ভর আর অক্সিজেনের পরিমাণকে অক্সিজেনের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তাহলে কি হবে? প্রথমে আছে কার্বনের আছে কত? 3, আর এর পারমাণবিক ভর হচ্ছে কত? 12। পারমাণবিক ভর হচ্ছে কত? 12। তাহলে আমরা যদি 3 কে যদি 12 দ্বারা ভাগ করি, 3 কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি 0.25, তাহলে 0.25
0.25। এবার আছে কি আমাদের অক্সিজেন। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখো অক্সিজেনের পারমাণবিক পরিমাণ দেওয়া আছে 8 গ্রাম। আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা, অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে আমরা যদি 8 কে যদি 16 দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে 0.8 কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি 0.5। ঠিক আছে। এখন দেখো একটা নিয়ম, আমরা এই যে 0.25 0.5 আমরা কোন মৌলকে কি পয়েন্ট আকারে লিখতে পারবো? মৌল দ্বারা যদি আমরা সংকেত লিখতে চাই সেখানে তো পূর্ণ সংখ্যায় লিখতে হবে, পূর্ণ সংখ্যায় লিখতে হবে। সেজন্য আমরা এখন কি করব? এখানে যে ক্ষুদ্রতম পরিমাণ বের হয়েছে সেই ক্ষুদ্রতম পরিমাণকে আমরা এই দুইটা রেজাল্টকে আমরা সেই ক্ষুদ্রতম পরিমাণ দ্বারা ভাগ করব। দুইটা রেজাল্টকেই ক্ষুদ্রতম পরিমাণ দ্বারা ভাগ করব। তাহলে কার্বনের কত 0.25 আর অক্সিজেনের কত 0.5। তাহলে এর মধ্যে ছোট কোনটা? এর মধ্যে ছোট হচ্ছে 0.25। তাহলে আমরা উভয় মৌলের যে পরিমাণটা আমরা পেয়েছি সেটাকে আমরা এই ক্ষুদ্রতম ভাগফল 0.25 দ্বারা কি করব? ভাগ করব। 0.25 দ্বারা কি করব? ভাগ করব। চলো আমরা ভাগ করি। যদি আমরা ভাগ করি তাহলে কি হবে? কার্বন 0.25 ভাগ 0.25 আর অক্সিজেন 0.5 ভাগ 0.25। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে 0.25 ভাগ করলে 1 আর এটাকে ভাগ করলে হবে কত? 2। কত হবে? 2। তাহলে দেখো এখানে আমরা কার্বনের পরিমাণ আর অক্সিজেনের পরিমাণটা পেয়ে গেছি। কার্বনের পরিমাণ হচ্ছে 1 আর অক্সিজেনের পরিমাণ হচ্ছে কত? 2। তাহলে আমাদের সংকেতটা কি হবে? তাহলে সংকেতটা তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে? আণবিক সংকেত সমান, তাহলে কার্বন একটা আর অক্সিজেন দুইটা। কার্বন একটা অক্সিজেন দুইটা। ঠিক আছে। তাহলে আমাদের সংকেতটা কি হলো? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। তাহলে এভাবে তোমরা মৌলের পরিমাণ যদি দেওয়া থাকে তাহলে তোমরা এইভাবে সেটা আণবিক সংকেত নির্ণয় করতে পারবে। আর যদি দশমিকে আসে, ভগ্নাংশ আসে, তাহলে কি করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখানে তোমাদের আরেকটা বিষয় আমি বলে নেই, সেটা হচ্ছে আরেকটা সমস্যায় তোমরা পড়তে পারো। যেমন ধরো একটা যৌগে একটা ভাগফল আসছে 1.5, হ্যাঁ, আরেকটা আসছে তোমার 1, এরকম আসছে। এখন তোমরা কি করবে? তোমরা যদি এখন 1 দ্বারা এটাকে ভাগ করো, 1 ছোট, 1.5 কি বড়, তাহলে এই 1.5 কে 1 দ্বারা ভাগ করলে তো 1.5 এ থাকবে, তাহলে তো আর ভগ্নাংশ দূর হবে না। এই সমস্যার সমাধান তোমরা কিভাবে করবে? এই সমস্যার সমাধান তোমরা কিভাবে করবে? এই সমস্যাটার সমাধান করার জন্য তোমাদের কি করতে হবে? এখানে ভাগ করলে হবে না, এখানে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এমন একটা সংখ্যা দ্বারা এই দুইটা পরিমাণকে গুণ করতে হবে যেন এই দুইটা কি পূর্ণ সংখ্যায় চলে আসে। যেমন এটা যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এখানে চলে আসবে কত? 3। আর এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি আমাদের চলে আসবে কত? 2। তাহলে দেখো এখন পূর্ণ সংখ্যা হয়ে গেছে, পূর্ণ সংখ্যা হয়ে গেছে 2 এবং 3। যদি এরকম সমস্যায় তোমরা পড়ো যে ভাগ করলেও ভগ্নাংশ ছাড়বে না, ভগ্নাংশ সরানো যাবে না, পূর্ণ সংখ্যা বানানো যাবে না, তখন কি করতে হবে? প্রয়োজনীয় সংখ্যা দ্বারা গুণ করতে হবে। প্রয়োজনীয় সংখ্যা দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। এবার আমরা শতকরা সংযোজি থেকে
শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করব। তাহলে দেখো এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে একটি যৌগে কার্বনের শতকরা সংযুতি 40%, হাইড্রোজেন এর শতকরা সংযুতি 6.67%, অক্সিজেন এর শতকরা সংযুতি 53.33%। ঠিক আছে, যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করা। তাহলে দেখো এখানে কি আছে, একটি যৌগে কার্বনের শতকরা সংযুতি 40%, হাইড্রোজেনের শতকরা সংযুতি 6.67%, আর অক্সিজেনের শতকরা সংযুতি 53.33%। যৌগটির স্থূল সংকেত ও আণবিক সংকেত নির্ণয় করা। এই সমস্যার সমাধান করার পর আমি তোমাদের একটা বিষয় দেখিয়ে দিব, যে শতকরা পরিমাণগুলো দেওয়া আছে এদের সমষ্টি যদি 100 না হয় তাহলে কিভাবে অঙ্ক করতে হবে সেই জিনিসটা আমি তোমাদের দেখিয়ে দেব। আগে এই সমস্যাটার সমাধান করি। তাহলে দেখো একটি যৌগে কার্বনের শতকরা সংযুতি এত 40%, হাইড্রোজেনের 6.67%, অক্সিজেনের 53.33%। এখানে আমরা আগে যে সমস্যাটি সমাধান করেছি সেটার মতো প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে বা শতকরা সংযুক্তিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা কি করব? ভাগ করব। তাহলে চলো সেই কাজটা আগে করি। তাহলে দেখো প্রথমে কি আছে, কার্বন। প্রথমে কি আছে, কার্বনের হলো কত 40, আর কার্বনের পারমাণবিক ভর কত 12। এরপরে কি আছে দেখো হাইড্রোজেন। হাইড্রোজেনের কত 6.67, আর আমরা জানি কি হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, তাহলে লিখলাম 1। এবার আছে কার অক্সিজেন। তাহলে অক্সিজেনের 53.33, আর এটার পারমাণবিক ভর তোমরা জানো 16। তাহলে এগুলো যদি আমরা ভাগ করি, হাইড্রোজেনেরটা তো আমরা সহজেই পেয়ে যাবো, 1 দ্বারা ভাগ করলে কোনো চেঞ্জ নাই 6.67, আর 40 কে 12 দ্বারা ভাগ করলে কত হবে, 40 ভাগ 12 3.33, 3.33, আর 53.33 এটাকে যদি আমরা 16 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের আসে 3.33। ঠিক আছে, তাহলে দেখো এখন 3.33, 6.67, 3.33, তো সবগুলো কি আসছে, দশমিকে আসছে নাকি, পয়েন্টে আসছে। এবার আমরা কি করব,
এদের প্রত্যেকটাকে আমরা এদের নিজ নিজ এই যে ক্ষুদ্রতম ভাগফল আছে এই ভাগফল দ্বারা ভাগ করব। ক্ষুদ্রতম ভাগফল দ্বারা কি করব? ভাগ করব। যদি ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করি তাহলে দেখো কার্বনের ক্ষেত্রে কি হবে? তাহলে কার্বনের ভাগফল ছিল 3.33, ক্ষুদ্রতম ভাগফল হলো 3.33। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে 6.67 ভাগ করলাম 3.33। আর অক্সিজেনের ক্ষেত্রেও ভাগফল ছিল 3.33 আর ক্ষুদ্রতম ভাগফল 3.33। ক্ষুদ্রতম ভাগফল 3.33। এবার যদি আমরা এগুলো ভাগ করি তাহলে দেখো এটাকে ভাগ করলে হবে কত? 1, এটাকে ভাগ করলে হবে 2 আর এটাকে ভাগ করলে হবে 1। ঠিক আছে? তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন 1, হাইড্রোজেন 2, অক্সিজেন 1। এখন স্থূল সংকেত তাহলে কি হবে? তাহলে স্থূল সংকেত, স্থূল সংকেত তাহলে কার্বন কয়টা? একটা, তাহলে লিখলাম সি। হাইড্রোজেন 2টা, তাহলে লিখলাম H2। অক্সিজেন একটা, তাহলে এখানে আমি লিখলাম O। তাহলে CH2O। তাহলে এটা হচ্ছে কি? যে যৌগটার শতকরা পরিমাণ আমরা লিখেছিলাম সেই যৌগটার স্থূল সংকেত, স্থূল সংকেত। এখন আমরা বের করব আণবিক সংকেত, আণবিক সংকেত। এখন আণবিক সংকেতের বেলায় তোমাদের উদ্দীপকে দুইটা বিষয় থাকতে পারে। একটা বিষয় হচ্ছে হয় থাকতে পারে আণবিক ভর, যে যৌগটার আণবিক সংকেত নির্ণয় করতে হবে সেই যৌগটার আণবিক ভর, অথবা থাকতে পারে বাষ্প ঘনত্ব, অথবা থাকতে পারে কি? বাষ্প ঘনত্ব। এখন আমরা যে যৌগটার স্থূল সংকেত আমরা নির্ণয় করলাম সেই যৌগটার আণবিক ভর হচ্ছে 180, সেটা তোমাদের উদ্দীপকে দেওয়া থাকবে। আর আণবিক ভর যদি হয়, আণবিক ভর হচ্ছে 180। এখন যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে তাহলে কি দেওয়া থাকবে? যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে তাহলে বাষ্প ঘনত্ব দেওয়া থাকবে 90। কত দেওয়া থাকবে? 90। কেন? আণবিক ভর হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ, আণবিক ভর হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তোমাদের এটা মনে রাখতে হবে। যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে এটা থেকে আণবিক ভর বের করার সময় 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। আমাদের এই আণবিক সংকেত নির্ণয় করতে আণবিক ভরই লাগবে, আণবিক ভর ছাড়া কোনো উপায় নেই। কিন্তু যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে সেখান থেকে আমাদের আণবিক ভরটা বের করে নিতে হবে। আণবিক ভরটা কি করে নিতে হবে? বের করে নিতে হবে। তো বাষ্প ঘনত্ব 90, আণবিক ভর হচ্ছে কত? এত। যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে তাহলে তোমাদের লিখতে হবে আণবিক ভর ইকুয়াল টু 90 ইন্টু 2। এই 180টা তোমাদের বের করে নিতে হবে। 180টা তোমাদের কি করতে হবে? বের করে নিতে হবে। আর যদি আণবিক ভর দেওয়া থাকে তাহলে তার তো কিছু করতে হবে না। ঠিক আছে? তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আণবিক বাষ্প ঘনত্ব দেওয়া থাকলে আমাদের কিভাবে আণবিক ভরটা বের করতে হবে। এবার আমরা নির্ণয় করব আণবিক সংকেত। আণবিক সংকেত নির্ণয় করতে হলে আগে যে স্থূল সংকেতটা আমরা পাইছি সেই স্থূল সংকেতের আবার আণবিক ভর বের করতে হবে। স্থূল সংকেতের আণবিক ভর বের করতে হবে। তাহলে CH2O এর আণবিক ভর ইকুয়াল টু, তাহলে কার্বনের পারমাণবিক ভর কত? 12 প্লাস হাইড্রোজেনের 1 ইন্টু 2
তাহলে 12 প্লাস 1 ইন্টু 2 প্লাস অক্সিজেনের হচ্ছে কত 16, অক্সিজেনের কত 16। তাহলে কি হবে 12 প্লাস 2 আর 1 গুণ করলে 2 প্লাস 16। তাহলে আমরা যদি এগুলো যোগ করে দিই কত হবে 30। তাহলে আমরা যে স্থূল সংকেত নির্ণয় করছি সেটা আণবিক ভর হচ্ছে কত 30, আণবিক ভর কত 30। তাহলে আমরা কি লিখব 30n ইকুয়াল টু হচ্ছে আণবিক ভর তোমার দেওয়া ছিল কত এত, বা n ইকুয়াল টু 180/30, 180/30 ইকুয়াল টু কত 6, 30n ইকুয়াল টু 180। তাহলে তার মানে এটা তোমার এই যে C2H2O, CH2O n ইকুয়াল টু 180। এটা হলো প্রকৃত বিষয়। আর আমরা যেটা আণবিক সংকেত নির্ণয় করব সেক্ষেত্রে কি হবে আমি তোমাদের দেখাচ্ছি। আণবিক সংকেত, আণবিক সংকেত সমান হবে CH2O এর নিচে n হবে, ঠিক আছে। আণবিক ভরের ক্ষেত্রে যখন লিখছি nটা কোথায় আছে উপরে আছে, আর যখন আণবিক সংকেতের বেলা লিখছি nটা কোথায় আছে নিচে আছে, মানে এখানে সংখ্যাটা বসবে। তাহলে CH2O এই n এর পরিবর্তে হবে 6, তাহলে C6 এই 6 আর 2 গুণ করলে 12O6, তাহলে C6H12O6, C6H12O6 এটা হচ্ছে কি গ্লুকোজের সংকেত, এটা হচ্ছে কি গ্লুকোজের আণবিক সংকেত। তাহলে তোমরা এখন নিশ্চয়ই স্থূল সংকেত এবং আণবিক সংকেত বের করতে পারবে। এখন আমি তোমাদের একটা বিষয় বলতে চাইছিলাম যে শতকরা পরিমাণ যদি 100 না হয় তাহলে কি হবে। শতকরা সংযুক্তি থেকে যদি স্থূল সংকেত এবং আণবিক সংকেত বের করতে বলে তাহলে সেই শতকরা পরিমাণগুলোর যোগফল যদি 100 না হয় তাহলে বুঝতে হবে এখানে অন্য কোনো মৌল আছে, অন্য কোনো মৌল আছে, অন্য কোনো মৌল আছে। তাহলে আমাদের কি করতে হবে, কোন মৌল আছে সেটা আমাদের কি করতে হবে বের করতে হবে। কিভাবে বের করতে হবে, যে পরিমাণগুলো দেওয়া আছে 100 থেকে সেই মৌলটা আমাদের কি করতে হবে বাদ দিলে আমাদের বের হয়ে যাবে। যেমন ধরো এখানে আমি যে সমস্যাটা সমাধান করেছি এই সমস্যাটার ক্ষেত্রে যেমন বললো যে একটি যৌগ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত, একটি যৌগ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। এখন বলছে যে কার্বনের শতকরা পরিমাণ, কার্বনের শতকরা পরিমাণ 40% আর অক্সিজেনের শতকরা পরিমাণ 53.33%। এই দুইটা তথ্য দেওয়া আছে, এই দুইটা তথ্য দেওয়া আছে যে একটি যৌগ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত, কার্বনের শতকরা সংযুক্তি 40 আর অক্সিজেনের শতকরা সংযুক্তি এত। তাহলে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, এই হাইড্রোজেনের শতকরা পরিমাণটা বের করতে হবে, হাইড্রোজেনের শতকরা পরিমাণটা বের করতে হবে। কিভাবে বের করবে, তাহলে হাইড্রোজেনের এই দুইটা যোগ করলে তো 100 হচ্ছে না, 100 হচ্ছে না। তাহলে আমি কি করব, তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি আমি আগে বের করব। তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বের করার ক্ষেত্রে আমি যেহেতু শতকরা পরিমাণ সবগুলো মিলে 100 হবে, তাহলে আমি লিখব 100 মাইনাস 40 প্লাস 53.33 এত %। তাহলে 100 মাইনাস এটা যোগ করলে কত হবে 39.33 এত %।
তাহলে 6.67%, 6.67%। ঠিক আছে। তার কোনো যৌগে যদি শতকরা যে পরিমাণগুলো দেওয়া থাকবে সেগুলো যদি যোগফল যদি 100 না হয়, তাহলে বুঝতে হবে সেখানে অন্য কোনো মৌল আছে এবং সেই মৌলটার শতকরা সংযুক্তি আমাদের বের করতে হবে। বের করার পরে আমরা এই গ্লুকোজের আণবিক সংকেত যেভাবে নির্ণয় করলাম সেভাবে আণবিক সংকেত নির্ণয় করতে হবে। তাহলে আজকের ক্লাস থেকে তোমরা নিশ্চয়ই কিভাবে শতকরা সংযুক্তি বের করতে হয়, স্থূল সংকেত, আণবিক সংকেত বের করতে হয়, বিভিন্ন নিয়ম তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। আশা করি তোমরা এই ধরনের যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই অধ্যায়ে তোমাদের যদি আরও কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো জানাবে। এই অধ্যায়ে আমি 2টি ক্লাস নিয়েছি, আরও এখানে অনেকগুলো গাণিতিক সমস্যা আছে, সেগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে ক্লাস নেব। সেজন্য তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেন সাথে সাথে ক্লাস আপলোড করার সাথে সাথে তোমরা সেগুলো পেয়ে যেতে পারো। তাহলে আজকে আর নয়, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।